আজ আমরা আলোচনা করব জনগণের বিপ্লব, বিপ্লবের জনগণ, ফরাসি বিপ্লবে সাধারণ জনগণের ভূমিকা। অর্থাৎ ফরাসি বিপ্লব সংগঠিত করার পিছনে ফ্রান্সের যে অতি সাধারণ জনগণ ছিল তাদের কতটা ভূমিকা ছিল সে সম্পর্কে আজকের এই আলোচনা। তাহলে প্রথমে আমরা দেখে নেব ফ্রান্সের সাধারণ জনগণ বলতে ঠিক কাদের বোঝায়। ফ্রান্সের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবে অংশগ্রহণ করে। সাধারণ জনগণ বলতে শহরের জনগণ যারা ছিলেন, শহরের সাধারণ জনগণ বলতে কাদের বোঝে? ছোট ব্যবসায়ী, শ্রমিক, মজুর এবং সাকুলেত। এই হচ্ছে শহরের জনগণ। আর গ্রামের জনগণ বলতে বোঝায় গ্রামের জনগণ বা গ্রামের সাধারণ জনগণ। আর কি সাধারণ জনগণ কথাটাই লিখব। সাধারণ জনগণ বলতে কাদের বোঝে? গ্রামের সাধারণ জনগণ বলতে কৃষক। সেই কৃষক আবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত ছিল, সেগুলো যে লিখি দিই। কৃষক, এই কৃষকে আবার খাজনা কৃষক, অর্থাৎ খাজনাদার, যারা খাজনা জমা দিত আর কি, খাজনাদারি কৃষক। বর্গাদার, অর্থাৎ যারা ভাগে জমি চাষ করত। এছাড়া প্রান্তিক কৃষক, এছাড়াও ছিল প্রান্তিক কৃষক। এবার আমরা দেখে নেব একে একে ফ্রান্সের বিপ্লবে শহরের জনগণ কিভাবে কতটা অংশগ্রহণ করেছিল এবং গ্রামের জনগণের অবদান কতটা ছিল। তাহলে প্রথমেই লিখে নিই শহরের জনগণ। প্রথমে লিখে নিই শহরের জনগণের ভূমিকাটা কি ছিল। এই শহরের জনগণের ভূমিকাটা আলোচনা করার জন্য আমাদের একটু আগের দিকে চলে আসতে হবে, তাহলেই সুবিধা হবে। তোমরা জানো যে ফ্রান্সের সম্প্রদায়রা, অর্থাৎ ফ্রান্সের জনগণ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। একটা হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণী। প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এরা সুবিধাভোগী, আর তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণত বুর্জোয়া, কৃষক, শ্রমিক, সাকুলেত। এরা বুর্জোয়াদের মধ্যে আবার তিনটে ভাগ: উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া এবং নিম্ন বুর্জোয়া। এই উচ্চ এবং মধ্য যারা বুর্জোয়া ছিলেন তারাই প্রথম দিকে ফ্রান্সের বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন এবং তারা সাধারণত বিপ্লবটাকে পরিচালনা করতেন। আর সামনের দিকে তারা এগিয়ে দিতেন এই সাধারণ শহরের জনগণকে, যেমন সাকুলেত, কৃষক, মজুর, শ্রমিক, কারিগর এদেরকে। এছাড়াও শহরে আরেকটা সম্প্রদায়ের জনগণ ছিল আর কি, এটা লিখলাম না, সেটা হচ্ছে ভিস্তিওয়ালা। আচ্ছা, এটা লিখে দিতে পারি, সাকুলেত, ভিস্তিওয়ালা। আচ্ছা, যাই হোক, এখানে লিখে নিতে পারো ভিস্তিওয়ালা। এই ভিস্তিওয়ালা কাদের বলা হয়? আচ্ছা, এই ভিস্তিওয়ালা হচ্ছে, তোমরা ছোট ব্যবসায়ী তো বুঝতে পারছো, যারা ছোট ছোট ব্যবসা করতো। শ্রমিক মানে হচ্ছে কারখানার শ্রমিক এবং মজুর। আর তাছাড়াও কি ছিল? সাকুলেত, অর্থাৎ যারা শহরের বেকার যুবক, তারাই সাকুলেত, নিম্নবর্গের। আর ভিস্তিওয়ালা হচ্ছে এক ধরনের একটা পেশা, যারা শহরে যারা শহরে ঘরে ঘরে আর কি জল সরবরাহ করতো, জল। এরপর আমরা দেখে নেব যে এই শহরের জনগণের ভূমিকাটা কি ছিল। আগে বললেন যে শহরের যে এই
বুর্জুয়ারা ছিলেন, বিশেষ করে উচ্চ এবং মধ্য বুর্জুয়া, তারাই কিন্তু বিপ্লবটাকে প্রথমে তাদের করায়ত্ত করে রেখেছিলেন এবং তারা এই বিপ্লবের কর্মকাণ্ডটি পরিচালনা করতেন। কিন্তু রাস্তায় নেমেই যারা বিপ্লবে সামিল হতেন তারা হচ্ছেন এই ছোট ব্যবসায়ী, শ্রমিক, মজুর এবং সাঁকুলের সম্প্রদায়। কিভাবে? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবটা শুরু হয়। কোথাতে শুরু হয় তোমরা জানো, শুরু হয়েছিল 1789। তো 1789 খ্রিস্টাব্দে এই বিপ্লব শুরু হওয়ার পর 14 জুলাই ফ্রান্সের উন্মত্ত জনতা কি করে না, বাস্তিল দুর্গের পতন ঘটায়। বাস্তিল দুর্গের পতন ঘটায়। বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং বাস্তিল দুর্গের পতনের পর কি হয় না, বাস্তিল দুর্গের যখন পতন ঘটে গেল 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে, তার আগে কিন্তু পার্লামেন্টে বা তার আগে আইনসভায় একটা বিশাল দ্বন্দ্ব চলছিল। তৃতীয় শ্রেণীর বুর্জুয়ারা তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনরত ছিলেন, কিন্তু রাজা তাদের দাবিকে কোনো মতে মেনে নিতে চাইছিল না। অর্থাৎ এর আগে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের যে সভাটি, সেই সভাটিকে জাতীয় সভা বলে ঘোষণা করেছিল, কারণ তারাই ছিল ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ জনগণ এবং দাবি করছিল যে যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ তাই তারাই হচ্ছে জাতীয় সভা এবং তাদেরকে ফ্রান্সের জাতীয় সভা হিসেবে রাজাকে মেনে নিতে হবে। কিন্তু রাজা কোনো মতে তাদেরকে জাতীয় সভা বা তাদের সভাটিকে জাতীয় সভা হিসেবে মেনে নিতে চাইছিল না। এই অবস্থায় ফ্রান্সের উন্মত্ত জনতা, বিশেষ করে তৃতীয় সম্প্রদায়ের যারা বুর্জুয়া, যারা এই দাবিগুলি করছিল বা আইনসভায় যারা অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছিলেন, তারাই মূলত এই সমস্ত জনগণকে উৎসাহিত করে আন্দোলনের দিকে ধাবিত করে দেয় এবং তাদের এই উন্মত্ত জনতার আক্রমণে বাস্তিল দুর্গটির পতন ঘটে যায়। এরপরে কি হয় না, এরপরে বাস্তিল দুর্গের যখন পতনটা ঘটে যায় তখন গ্রামেও তার একটা প্রভাব বিশালভাবে পড়ে যায় এবং গ্রামেও সাংঘাতিক একটা আন্দোলন শুরু হয়ে যায় এবং গ্রামের হাজার হাজার জনগণ রাজপ্রাসাদ আক্রমণ করার জন্য আসবে এরকম একটা গুজব রটে যায়। এবং এই কথাটাই যখন ফ্রান্সের রাজা ষোড়শীলের কানে গিয়ে পৌঁছায় তখন তিনি ভয়ে ভীত হয়ে পড়েন এবং স্বাভাবিকভাবে এই অবস্থায় তিনি আর কোনো উপায়ান্তর না পেয়ে তৃতীয় সম্প্রদায়ের অর্থাৎ তৃতীয় শ্রেণীর জনগণের যে দাবি, তাদেরকে জাতীয় সভা হিসেবে মেনে নেওয়া, সেই দাবিটা 1789 খ্রিস্টাব্দের 27 জুলাই রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবিটাকে কি করেন না, মেনে নিলেন। তৃতীয় সম্প্রদায়ের দাবি লিখে দিচ্ছি, তৃতীয় সম্প্রদায় দাবি মেনে নিলেন, এবং এই দাবিটা মেনে নেওয়ার ফলে কি হলো, তৃতীয় সম্প্রদায়ের অর্থাৎ ফ্রান্সের যে বুর্জুয়া জনগণ ছিলেন তাদের জয়লাভ ঘটে এবং এই ঘটনাটি ফ্রান্সের ইতিহাসে বুর্জুয়া বিপ্লব নামে পরিচিত। কি নামে? বুর্জুয়া বিপ্লব নামে পরিচিত। তাহলে বুর্জুয়া বিপ্লব সফল হল। এবার বুর্জুয়া বিপ্লব যখন সফল হয়ে যায় তখন তৃতীয় শ্রেণীর যে প্রতিনিধিরা ছিলেন তাদের সভাটিকে তারা জাতীয় সভা হিসেবে স্বীকৃতি পায় এবং এর পরবর্তীতে এই জাতীয় সভা কি করে না, ফ্রান্সের জন্য একটা সংবিধান রচনার প্রস্তুতি গ্রহণ করে। সংবিধান রচনার কাজ শুরু হয়ে যায়, সংবিধান রচনার কাজ চলতে থাকে এবং সংবিধান রচনার কাজ অবশেষে শেষ হয়। তারপরে ফ্রান্সের আইনসভার অধিবেশন বসে। কিন্তু রাজা কোনো মতে এই যে তৃতীয় জনগণকে যে তার জাতীয় সভা হিসেবে তিনি স্বীকার করে নিলেন, সেটা হয়তো তিনি স্বীকার করে নিয়েছিলেন কিন্তু মনে মনে কোনোভাবে তিনি সেটাকে মেনে নিতে পারছিলেন না। ফলে রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের জনগণের একটা দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই গিয়েছিল। স্বাভাবিকভাবেই শেষ পর্যন্ত গেল 1792 খ্রিস্টাব্দে এসে গেল কত, 1792 খ্রিস্টাব্দের 20 জুন। এই 20 জুন তারিখে আমরা জানি 20 জুন 1789 খ্রিস্টাব্দে যে 20 জুন তারিখ ছিল, সেই তারিখটি ছিল কি না, টেনিস কোর্টের শপথের দিন। 1792 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আবার কি করলেন না, টেনিস কোর্টের যে শপথ তার বর্ষপূর্তি উদযাপন করার জন্য আয়োজন করলেন এবং সেই আয়োজনে উন্মত্ত জনতা কি করলো না, আবার এই রাজার রাজপ্রাসাদ আক্রমণ করে বসে। এর ফলে রাজাও যেমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, ঠিক রাজার যারা সমর্থক ছিলেন বিশেষ করে অস্ট্রেলিয়া প্রশিয়া, এই অস্ট্রিয়া এবং প্রশিয়ার যে রাজারা ছিলেন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং অস্ট্রেলিয়া প্রশিয়ার যে সেনানায়ক ছিলেন তিনি ছিলেন ব্রান্সউইক। সে ডিউক ব্রান্সউইক কি করলেন 27 জুলাই তারিখে, কততে 1792 খ্রিস্টাব্দের 27 জুলাই 1792 খ্রিস্টাব্দের 27 জুলাই কি করলেন না, ব্রান্সউইক একটা ঘোষণাপত্র জারি করেন, যেটাকে কি বলা হয়, ব্রান্সউইক ঘোষণা বলা হয়।
ঘোষণা, এই ব্রান্সউইক ঘোষণা জারি করে তিনি ঘোষণা করলেন রাজপ্রাসাদ যেহেতু তৃতীয় শ্রেণীর জনগণ অর্থাৎ ফ্রান্সের বিপ্লবীরা আক্রমণ করেছেন এবং তারা রাজাকে আক্রমণ করেছেন, সুতরাং ভয় দেখানোর জন্য ব্রান্সউইক ঘোষণা করে দিলেন যে ফ্রান্সের রাজার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে তিনি কিন্তু ছাড়বেন না, অর্থাৎ তিনি ফ্রান্স আক্রমণ করবেন এবং ফ্রান্সকে ধ্বংস করে দেবেন। এই যে ঘোষণাটা হুমকি ভয় জারি করলেন, তার ফলে ফ্রান্সের জনগণের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল এবং তাদের মধ্যে যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেই আন্দোলন আরো দ্বিগুণ আকারে চলতে লাগলো এবং শেষ পর্যন্ত 10ই আগস্ট 1792 খ্রিস্টাব্দ, এই 1792 খ্রিস্টাব্দের কত তারিখ বললাম? 10ই আগস্ট। 10ই আগস্ট কি হলো না, 10ই আগস্ট তারিখে ফ্রান্সের জনগণ রাজপ্রাসাদ এবং আইনসভা আক্রমণ করে বসে এবং আইনসভায় যে রাজার পক্ষে মৃদু সমর্থনকারী যে প্রতিনিধিরা ছিলেন তাদেরকে কি বললেন না, তাদেরকে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করেন। ফলে ফ্রান্সের যে জিওন্ডিন দল ক্ষমতায় ছিল সেই সময় আইনসভায় তারা সংখ্যালঘু হয়ে পড়ে এবং জাকোবিনরা সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়। আর এই জাকোবিনরা ছিলেন কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের যে উগ্র জনগণ তাদের সমর্থক। স্বাভাবিকভাবে কি হয় না, তৃতীয় সম্প্রদায়ের যে উগ্র গোষ্ঠী তারা ক্ষমতায় আসে, অর্থাৎ তাদের প্রতিনিধি জাকোবিনরা ফ্রান্সের আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে আগের যে সংবিধান অর্থাৎ 1791 খ্রিস্টাব্দে যে সংবিধান যেটা বুর্জোয়ারা রচনা করেছিলেন সেই সংবিধান বাতিল হয়ে যায় এবং রাজাকে কি করা হয়, বন্দী করা হয়। এই যে ঘটনা, এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় বিপ্লব। কি বলা হয়? ফ্রান্সের ইতিহাসের দ্বিতীয় বিপ্লব বলা হয়। তাহলে এটা লিখে নিতে পারে, এটাকে দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে। কি বলা হলো? দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় ফরাসি বিপ্লব আর কি, দ্বিতীয় ফরাসি বিপ্লব বিপ্লব বলা হয়। এই হচ্ছে ফ্রান্সের জনগণের বিপ্লবে অংশগ্রহণ এবং তার মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সের রাজতন্ত্রের পতনের পর ফ্রান্সে কি হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া মানে সকল জনসাধারণের একটা সমান অধিকার প্রতিষ্ঠার সুযোগ আসে। এই হচ্ছে ফ্রান্সের শহরের জনগণের বিপ্লবে ভূমিকা। এরপরে দেখে নেব যে ফ্রান্সের গ্রামীণ জনগণ অর্থাৎ গ্রামের যে কৃষক সম্প্রদায় ছিল তারা এই বিপ্লবে কি ভূমিকা নিয়েছিল। এরপর আসছি তাহলে 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে বিপ্লবে গ্রামের কৃষকদের ভূমিকা। গ্রামের কৃষকদের ভূমিকা, কৃষকদের ভূমিকাটা ঠিক কি ছিল? গ্রামের কৃষকদের ভূমিকাটা এতটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ অবশ্যই ছিল কিন্তু এতটা সুদূর প্রসারী ছিল না। কি ছিল তাদের যে কার্যকলাপ সেটা বিশেষ করে গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যদিও তার ঢেউটা অবশ্য শেষ পর্যন্ত রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কি ছিল দেখে নিতে হবে। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিলের পতন ঘটে। বাস্তিল দুর্গের পতন ঘটে। এই বাস্তিলের পতন ফ্রান্সের গ্রামীণ জনগণে, কৃষক এবং সাধারণ মানুষের মনে একটা দারুণ উত্তেজনার সৃষ্টি করে এবং সেখানে তারা এই বাস্তিল দুর্গের পতনে উৎসাহিত হয়ে সামন্ত প্রভুদের বিরুদ্ধে এক চরম আন্দোলন শুরু করে দেয় এবং তার ঠিক কিছুদিন পরেই গ্রামে একটা গুজব রটে যায়। সেটা কি, শহরের যে জমিদার বা শহরের যে সামন্ত প্রভুদের লাঠিয়ালরা রয়েছেন তারা কি করছেন না, তারা গ্রামে আসছেন কি করতে না, কৃষকদের এই আন্দোলনকে দমন করার জন্য এবং তারা এসে কৃষকদের একেবারে কি করবেন না, ধূলিসাৎ করে দেবেন। এরকম একটা গুজব রটে যায়। স্বাভাবিকভাবে কৃষকদের মনে একটা বিশাল আতঙ্কের সৃষ্টি হয়। এই যে আতঙ্ক, এই আতঙ্কটাকে বলা হয় মহা আতঙ্ক। কি বলা হয়? মহা আতঙ্ক। এই মহা আতঙ্কের একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় গ্রামীণ জনগণের বা কৃষকদের মনের মধ্যে। কি হয় না, তারা সামন্ত প্রভুদের বিরুদ্ধে আরো জোরদার আন্দোলন শুরু করে দেয় এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ে তারা। তার ফলে সামন্ত প্রভুদের যে খামার বাড়িগুলি ছিল সেগুলিকে কি করে, আক্রমণ করে এবং আক্রমণ করে সামন্ত প্রভুদের সমস্ত কুঠি জ্বালিয়ে দেয় এবং সেখানে যে সমস্ত নথিপত্র ছিল সমস্তগুলি কি করে না, পুড়িয়ে দেয়। ফলস্বরূপ কি হয় না, সামন্ত প্রভুরা অনেকেই মারা যান এবং যারা বেঁচে ছিলেন তারা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসতে বাধ্য হন। এর ফলস্বরূপ জাতীয় সভায় আইন পাশ হয়।
এবং এই আইনের দ্বারা কি হয় না, ফ্রান্সে সামন্ত প্রথার অবসান ঘটে। ফলে জনগণ সামন্ত প্রভুদের নির্যাতন থেকে মুক্তি পায়। এটাই হচ্ছে ফরাসি বিপ্লবে গ্রামীণ কৃষকদের, এখানে ভূমিকাটা দেখে নাও, গ্রামীণ কৃষকদের ভূমিকা, তাই না? এ হচ্ছে গ্রামীণ কৃষকদের ভূমিকা। 2 নম্বর একটা ছোট্ট প্রশ্ন হতে পারে, সেটা তোমরা এইভাবেই লিখে নিতে পারো। তাহলে এখানে শেষ করছি, ধন্যবাদ।